What a match. What a match. What a freaking match. আস্তেকাতে ও মাই গুডনেস। আমি মানে আর্জেন্টিনা কাবো ভার্দের ম্যাচের এক ধরনের ইন্টেন্সিটি ছিল, কিন্তু মানে ইংল্যান্ড মেক্সিকোর ম্যাচে মানে চাপ খেয়ে রাখা একটা মানে মানে পুরো ফ্লেয়ার, পুরো রোলার কোস্টার রাইড। I absolutely loved the way England played. I mean, আমি জানি না লাস্ট কবে আমি ইংল্যান্ড কিরকম খেলতে দেখছি। হ্যাঁ, এই যে আপনার সাথে একটা জায়গায় একমত। মানে ওই দিন হচ্ছে আমাদের যে ইংল্যান্ড সাপোর্টাররা আছে, হ্যাঁ, তো ওরা হচ্ছে খুব বিয়া করতেছে, ভাই চলেন একসাথে খেলা দেখি। আই ওয়াজ লাইক যে ইংল্যান্ড খেলা দেখে তো মজা লাগে না। মানে এই ব্যাপারটা কিন্তু হইতো যে দে হ্যাভ অল দ্য থিংস। ফার্স্ট ম্যাচটা অনেক ভালো খেলেছে, ফার্স্ট ম্যাচটা অনেক ভালো খেলেছে, বাট ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হতো দে হ্যাভ অল দ্য প্লেয়ার্স, বাট ওদের খেলা দেখলে বসলে মনে হচ্ছে মানে তখন ওই ইয়াটা যে এত ভালো ভালো প্লেয়ার বাট সামথিং ইজ মিসিং আর কি। মানে মনে হতো যে খেলাটা খুব বোরিং হচ্ছে। বাট ইংল্যান্ড এই লাস্ট দুইটা ম্যাচ মানে কঙ্গোর সাথে যেভাবে কামব্যাক করলো, এবং এই ম্যাচটা বিশেষ করে মেক্সিকো অ্যাজটেকা, মেক্সিকো কোনো গোল খায় নাই, হোস্ট নেশন, অ্যালটিটিউড সবকিছু মিলিয়ে ইংল্যান্ড যে পারফরমেন্সটা দিল, হ্যাঁ এইটা। এবং বেলিংহামের কথা আলাদাভাবে এবার বলতেই হচ্ছে, বড় ম্যাচের প্লেয়ার। মানে খুব মজার ব্যাপার হচ্ছে যে যেটা বলছিলাম এই আপনার সঙ্গে অনুষ্ঠান শুরুর আগে, যে হামজা হচ্ছে আমাদেরকে বলেছিলেন কিছুদিন আগে যে বেলিংহাম হচ্ছে এমন একজন প্লেয়ার, তার চোখে কমপ্লিট প্লেয়ার, এবং সে হচ্ছে কারণ সে বড় বড় গোল করে এবং বড় বড় ট্যাকেলও করে নিজেদের ডি বক্সে। কালকেই আমি এই কোডটা পড়ছিলাম এবং ম্যাচটা জাস্ট হয়ে গেল যে দুইটা গোল করলেন, হ্যাঁ, এবং হচ্ছে যেই মানে কি বলবো যে গোলটা বাঁচালেন। আমি তো ফার্স্টে ভাবছি যে মিস, প্যারাগুয়ের ওখানে বোধহয় সরি মেক্সিকোর ওখানে বোধহয় হিমেনেজ বা কেউ একজন ছিল মিস করছেন, কিন্তু পরে দেখলাম যে না, এটা বেলিংহামটা ক্লিয়ারেন্সটা ছিল। সো মানে হি প্লেড আপ, কি বলবো, আউট অফ ওয়ার্ল্ড একটা গেম খেলছে। মানে আমি জাস্ট দেখতেছি যে ফার্স্ট গোলে হ্যারি কেইন ড্র্যাগড অ্যাওয়ে দ্য ডিফেন্ডার, বেলিংহাম ফার পোস্টে দুর্দান্ত হেডার, 2 মিনিট পর আবার এলিয়ট অ্যান্ডারসন বডি থ্রো করে দিচ্ছে, বেলিংহাম ড্রাইভ ফরওয়ার্ড করে নিয়ে গোল করলো। সেকেন্ড হাফ নিয়ে আমার কোনো ইয়াই নেই, এটা আউট অফ দ্য সিলেবাস হয়েছে ফুটবল, এটা অ্যাবসলিউটলি আউট অফ দ্য সিলেবাস ফুটবল, এটার কোনো ট্যাকটিক্যাল আগামাথা কিছুই নাই। হ্যাঁ, কিন্তু তারপরও ইংল্যান্ড যেই ইন্টেন্স একটা ফুটবল উপহার দিচ্ছে, গিভেন দি অ্যানোমসিটি দে ফেসড, দ্য স্টেকস ওয়ার হায়ার এগেনস্ট দেম, ভায়াগ্রা ডার্বি হইতে পারতো, আমরা জানি না ইফ দে টুক অর নট, বাট মানে আজতেকা স্টেডিয়ামে যেখানে মেক্সিকো 10টা ওয়ার্ল্ড কাপ ম্যাচ আনবিটেন, মানে সব কিছু আপনার এগেইনস্টে, সেইখানে এরকম দানবীয় পারফরমেন্স দেওয়া, মানে থমাস তুখেল আসলে কি চেঞ্জ করছেন ইংল্যান্ড টিমে? I think this England team has character. It has more grit than ever. আগে ইংল্যান্ড টিমে যেটা সাব্বির ভাই বললো যে দে হ্যাড অল দ্য প্লেয়ার্স বাট সামথিং ওয়াজ ল্যাকিং। দেখা যেত একটা গোল দিচ্ছে অ্যান্ড এরপরে অ্যাটাকে যাচ্ছে না, জাস্ট গোলকিপারকে বল দিচ্ছে, এরকম টাইপ খেলা খেলতো আগে ইংল্যান্ড। বাট আন্ডার তুশেল ইটস লাইক যে না, উই হ্যাভ টু লাইক জাস্ট কিপ অ্যাট ইট, যে কোনো এরকম ব্রেক নিব না আমরা, বা যখন পিছিয়ে পড়তেছি তখনও ওকে জাস্ট ড্রাইভ ফরওয়ার্ড। সো এই জিনিসটা ইংল্যান্ডের মধ্যে এবার আমি অনেকদিন পরে দেখতেছি, আই ডোন্ট থিঙ্ক এর আগে আসলে দেখছিও। সো দে হ্যাভ দ্যাট। আমার কাছে একটু অ্যাড করতে চাই, সেটা মনে হচ্ছে যে আগেরকার কোচ যারা ছিল, ইংল্যান্ডে সবসময় এত বড় বড় নাম থাকে, বিশেষ করে প্রিমিয়ার লিগের ফোকাসের কারণে, আরও অ্যাকচুয়ালি তারা ভেরি ট্যালেন্টেড। আগের কোচগুলো বোধহয় সবাইকেই টিমে মানে অ্যাড করতে চাইতো, যে রিগার্ডলেস অফ আমি আসলে কি চাই, হ্যাঁ আমি আসলে কি চাই, আমার লক্ষ্য কি, আমার স্ট্র্যাটেজি কি। টুখেল কিন্তু দেখেন বড় বড় অনেকগুলো ডিসিশন নিয়েছে, পালমার এবং ফোডেন। মানে আমি বলবো না যে পালমার এবং ফোডেনের খুব খারাপ সিজন গেছে, মানে তাদের বিচারে হয়তো ভালো যায় না, লেট একটা গুড সিজন গেছে। সো অন্য সময় হইলে আমার বোধ হয় যে অন্য কোচ ট্রাই করতো যে হ্যাঁ সবাইকে নিয়ে যাই, একটা ফুলব্যাক নিয়ে যাই, কিন্তু হ্যাঁ টুখেলেরও কিছু ডিসিশন নিয়ে, ধরেন রাইট ব্যাকের ডিসিশনটা নিয়ে একটা কথা আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে টুখেল তার সিস্টেম, তার প্ল্যান, এবং যেই প্ল্যানটার মানে মূল লক্ষ্যটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জেতা, তার জন্য যেটা দরকার, আমার সবাইকে দরকার নাই, বাট আমার তাদেরকেই দরকার যাদেরকে দিয়ে আমি এটা করতে পারবো। সো এই প্ল্যানটা আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে, যে এটা হয়তো ইংল্যান্ডকে সামনে এগিয়ে নিতে আরো হেল্প করবে। এন্ড টুচেল তারপর পিএসজি ম্যানেজার এনরিকের হচ্ছে সেম টাইপের, লাইক দে বিলিভ দ্য সিস্টেম, তারা কেয়ার করে না যে প্লেয়ার কোনটা নিচ্ছে না, হেল অর হাই ওয়াটার, আমার সিস্টেমটা ঠিক আছে, anyone will do. And আমরা জুড বেলিংহামকে নিয়ে কি বলতে পারি? মানে আপনি তো বললেন যে হামজার ওভারসাইড দিয়ে, বাট মানে what about this guy জুড বেলিংহাম? মানে he has transitioned into something else. ও যখন ফার্স্টে ক্যারিয়ার স্টার্ট করেছিল একটু ডিফেন্সিভলি খেলতো, পর ডটমুন্ডে he was like very advanced একটা পজিশনে খেলতো,
অ্যান্ড রিয়াল মাদ্রিদে আসার পর থেকে হি হ্যাজ বিকাম বক্স টু বক্স। সে যেমন ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করছে, সে একদম পুরো গোল স্কোরিং পজিশনে চলে যাচ্ছে, হি ইজ বেসিক্যালি এভরিওয়্যার। সো ইংল্যান্ডে আই ডোন্ট থিঙ্ক এর আগে এরকম প্লেয়ার ছিল। ইংল্যান্ডে আগে তো খুব রিজিড খেলতো, যারা ডিফেন্সিভ তো ডিফেন্সেই, ফ্রন্টে এরকম পুরো মাঠ জুড়ে খেলার মতো প্লেয়ার ছিল না আগে। সো বেলিংহাম ওদের এই এজটা দিচ্ছে এখন। ইভেন সাকার যে অবস্থা, সাকা তো ইজ নট অ্যাট হিজ বেস্ট, তারপরও সাকার উইকনেসটাকে তাদের মিডফিল্ড ডেক্লান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসন মিলে দেই কমপ্লিমেন্টেড হিম। বেলিংহাম ওয়াজ দ্য ডিফারেন্স মেকার উইথ হ্যারি কেইন। ব্যাক লাইনেও দুর্বলতা আছে এবং ইংল্যান্ড প্লেড উইথ গ্রিট, প্লেড উইথ মোটিভেশন, যেটা ব্রাজিলের ছিল না। বা ইংল্যান্ডের ক্রোয়েশিয়ার ম্যাচের পারফরমেন্স ক্লিনিক্যাল, অ্যাবসলিউটলি ক্লিনিক্যাল, কিন্তু এর পরের ম্যাচগুলোতে দেখা গেছে দে কুডন্ট ফাইন্ড সলিউশনস। ইংল্যান্ড ভালো খেলে নাই বলতে হচ্ছে যে ইংল্যান্ড মানে দে আর ডাউন 10 men 10 men ফর হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, তারপরও তারা লিডটা নিয়েছে এবং কথা হচ্ছে মেক্সিকোকে এই ওয়ার্ল্ড কাপে যেটা করেছে, এই ম্যাচটা তো আসলে 30-70 হওয়ার কথা না, এই ম্যাচটা 50-50 হওয়ার কথা। সো ইংল্যান্ড যদি 50% মানে ওই 50 যেটা হওয়ার কথা ওইটা যদি ওরা পারফর্ম করে থাকে, আমি 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 বিলিভ করি যে দে উইল বি ভেরি হ্যাপি। যে আমরা তো মানে ইংল্যান্ড হয়তো এই ম্যাচটা 4-0, 4-2, 4-1 জিততে আসে নাই, তারা জানতো এই ম্যাচটা খুব কঠিন হবে তাদের জন্য। ইভেন মেক্সিকো যখন সেকেন্ড পেনাল্টিটা কনভার্ট করলো আলটিমেটলি, রাউল হিমেনেসের পেনাল্টিটা, ওইটা করার পর আমার কাছে মনে হচ্ছে মেক্সিকো 70-30 ছিল, মানে another গোল, মানে এরকম হইতে 11 মিনিটের মাঝখানে লাস্ট কিক অফ দ্য বলের আগে একটা বল জাস্ট একদম সাইড দিয়ে বাইরে হয়ে গেল এবং হিমেনেজের প্রথম যে হেডারটা মানে বাইরে হয়ে ঠেকায় দিছে, ওইটাও তো মানে আনইমাজিনেবল। পিকফোর্ড মানে পিকফোর্ড হয়তো ওই ক্রেডিটটা পায় না আমার কাছে যেটা মনে হয়, জাস্ট বিকজ কোনো বড় ক্লাবে খেলে না, ওই নামটা নাই। বা ভেরি সলিড, ইংল্যান্ডের গোলকিপারদের ক্ষেত্রে বোধহয় এই ব্যাপারটা সবসময় হয়। ইংল্যান্ডের গোলকিপার যারা থাকে তারা কখনোই বোধহয় ওই রকম হয় না যে খুব বড় ক্লাবে। জো হার্ট ছিল ম্যানচেস্টার সিটিতে খেলতো, কিন্তু এর আগে আমার মনে আছে রবিনসন বোধহয় খেলতো ব্ল্যাকবার্ন রোভার্সে, এরকম মানে কখনোই ওদের যে বড় ক্লাবগুলোতে থাকে না। সো এইটা বোধহয় একটু ডাউন প্লে করা হয়, বাট মানে পিকফোর্ড জিনিয়াস এবং আমার মনে হয় পিকফোর্ড এখন বোধহয় ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে ওয়ার্ল্ড কাপে। সো দে আর ট্রাস্টিং হিম, বোঝাই যাচ্ছে। এখন এই কোয়েশ্চেনটা আমার সাথে শাবাব আর প্রান্ত ছিল, তখনও আমি নিজে থেকে করছিলাম, কিন্তু এই কোয়েশ্চেন আমাদেরকে একজন করছেন, যদি অন্যভাবে করছেন, যে বাডি মার্টের প্রশ্ন, ডাজ হ্যারি কেইন সিট ইন দ্য সেম টেবল উইথ সুয়ারেজ, বেনজেমা, লেভানডস্কি? Absolutely. লাইক দিস ইজ আ প্লেয়ার সেম টেবিলে নাকি আরেকটু সামনে রাখতে চান? সামনে রাখা যায়, বিকজ ওয়ান থিং অ্যাবাউট কেন ইজ অনেকে যেটা অ্যাপ্রিসিয়েট করে না, হি হ্যাজ বিন লাইক টপ স্কোরার অ্যাট দ্য প্রিমিয়ার লিগ ফর ইয়ার্স বায়ার্ন মিউনিখে যাওয়ার আগে, এটা কোনো ফেলানো ব্যাপার না। আর সে তো স্পার্সে খেলতো, স্পার্সের হয়ে খেলে বছর পর বছর ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ছিল। হ্যাঁ, সো সেখান থেকে এখন বায়ার্ন মিউনিখে এসেও সেই ফর্মটা আছে। আর ইংল্যান্ডে তো বেসিক্যালি লাস্ট ফিউ ইয়ার্স অল অ্যাবাউট কেইন। কালকের ম্যাচটা যদি আমরা দেখি, সে নিজে চান্স ক্রিয়েট করেছে, বেলিংহামকে পাসটা দিল, ওই প্রেসার মোমেন্টে পেনাল্টিটা নিল, আর কঙ্গোর এগেইনস্ট ইট ওয়াজ অল হ্যারি কেইন শো। সো অফ কোর্স হি ডিজার্ভস টু বি সিট দেয়ার। এইটাকে মানে ফেজ ওয়াইজ ব্যাখ্যা করা যেতে পারে। লাইক এই সিজনে হ্যারি কেইন যে সিজনটা কাটাচ্ছে, এখন কয়টা গোল হলো? 73টা মনে হয়। হ্যাঁ, শুধু মেসি বোধহয় সামনে, মেসি হচ্ছে শুধু 82 গোল নিয়ে। সো মানে ইটস এই সিজন কল্পনা করতে গেলে যাদের নাম নিছেন সেই নামের তুলনায় অনেক ভালো সিজন, কিন্তু আলটিমেটলি হ্যারি কেইনের রিসার্জেন্সটা মনে হচ্ছে আফটার কামিং টু বায়ার্ন মিউনিখ। স্পার্সের আন্ডারে হি হ্যাড আপস অ্যান্ড ডাউনস, কিন্তু এই চারজনের মধ্যে আমার মনে হয় হ্যারি কেইন ইজ ভেরি মাচ কাছাকাছি উইথ বেনজেমা, বিকজ অ্যাজ আ ক্রিয়েটিভ, আমি ওটা বলতে যাচ্ছিলাম যে লেভানডস্কির ক্ষেত্রে বা সুয়ারেজের ক্ষেত্রে যেটা দেখি ক্লিন ফিনিশার্স, এখন সেটা হচ্ছে লিঙ্ক আপ প্লের ক্ষেত্রে হচ্ছে কেইন খুবই ভালো। আমরা সেটা যে স্পার্সে থাকতে আমরা দেখেছি কেইন আর হচ্ছে হিউম-মিন সনের একটা পার্টনারশিপটা দেখেছিলাম। আর ওই যে এটা হচ্ছে ফেজ অনুযায়ী। আবার ধরেন সুয়ারেজের শেষের বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগের যে পারফরমেন্স খুবই হতাশাজনক, সেই ক্ষেত্রে আবার কেইন এখানে অনেকখানি এগিয়ে। মানে কে এগিয়ে কে পিছিয়ে এটা বলা আসলে টাফ, কিন্তু বাট আমার কাছে মনে হয় যে হি ইজ অন দ্য সেম লেভেল ইন টার্মস অফ কনসিস্টেন্সি। কেইন গত 5 বা 10 বছর ধরে যেটা দেখাচ্ছে ইটস আনবিলিভেবল। হয়তো ইংলিশ থেকে মানে ওকে ওভাররেট করতে যে আমরা একটু আন্ডাররেট করে ফেলি, বাট হি ইজ অ্যাবসলিউটলি ওয়ান অফ দ্য বেস্ট। I wish Kane played for Brazil. I wish Brazil wished that too. ব্রাজিল এটাই হয়তো উইশ করতেছে। Kane ব্রাজিলের খেললে কালকে এত কিছু চিন্তা করা লাগবে, হেক্সারও হয়তো জিতে যেতে পারতো, কিন্তু এখন
নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, মানে এভরিওয়ান নোজ ইচ আদার মোটামুটি, লাইক এর্লিং হল্যান্ড, কনসা, সব একই টিমে, সবাই একই টিমে খেলে, সবাই অলমোস্ট, মানে মোস্ট অফ দেম হ্যাঁ। মানে স্যান্ডারবার্গা হচ্ছে বার্নলিতে খেলছে, এখন মনে কোন দলে গেল, স্যান্ডারবার্গাকে তো মানে কেহি খেলে হচ্ছে সিটিতে, হালান্ডো সিটিতে খেলে, ওইদিকে হচ্ছে ওডেগার্ড খেলে, রাইস খেলে, মানে সবাই সবার ব্যাপারে জানে, সবাই সবার চিনে, এখন সবাই কনফিউশন না হয়ে গেছে যে কাকে পাস দিলাম। এখন মানে এই ম্যাচের অ্যাপ্রোচ কি হইতে পারে, what should we see in this match? এই ম্যাচের অ্যাপ্রোচ বলতে হচ্ছে যে ইন্টেন্সিটিটা দেখলাম ইংল্যান্ড হয়তো এখন নরওয়ে কি অ্যাপ্রোচটা নেয়, নরওয়ের তো একটা খুব ডিফারেন্ট আমরা অ্যাপ্রোচ দেখলাম ব্রাজিল ম্যাচটাতে। সো আমার কাছে মনে হয় যে সেটা তো অবশ্যই টুকেল তার মাথায় নেবেন। আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটার মতোই হবে। সো নরওয়ে নর্মাল যে ফুটবলটা খেলে ইংল্যান্ডের সাথে নর্মাল ফুটবলটাই খেলবে, কারণ ইংল্যান্ডও হচ্ছে যে ইংল্যান্ড আমার মনে হয় না যে এরকম পজিশন ছেড়ে দিয়ে, কারণ দে হ্যাভ গুড মিডফিল্ডার্স, দে হ্যাভ এলিয়ট অ্যান্ডারসনের কথা তো আমরা বারবারই বলছি, রাইস, সাকা। আমি কালকের ম্যাচে চেয়েছিলাম যে সাকা স্টার্ট করুক, সাকা স্টার্ট করেছে, এটা একটা ভালো দিক। র্যাশফোর্ড আছে, গর্ডন আছে, সো ওই ব্যাপারটা হচ্ছে উইংয়ে আমরা অনেক বেশি চান্সেস ক্রিয়েট করার ব্যাপারটা দেখবো, যেটা নরওয়ে আগের ম্যাচগুলোতেও করেছে। এবং অবভিয়াস হালান্ড এবং কেইনের যে লড়াই, মানে মূল ফোকাসটা থাকবে হালান্ড অ্যান্ড কেনের লড়াই, এবং কেউ একজন আর কি গোলটা করে ব্যবধানটা করে দিবে। কথা হচ্ছে যে হালান্ড কেইনকে ফ্যাসিলিটেট করার জন্য যে দুইটা জিনিস দরকার, এক তো আছে বেলিংহাম আছেন, রাইস আছেন একদিকে, কিন্তু হল্যান্ডের ফ্যাসিলিটেটরও তো হচ্ছেন উইং থেকে বেসিক্যালি, ইফ নুসা প্লেস ইন দ্য ফার্স্ট হাফ, সালদারো প্লেস ইন দ্য সেকেন্ড হাফ। কথা হচ্ছে যে কে মানে ইংল্যান্ডের দুই ফুল ব্যাক কে হবেন, এটা প্রবাবলি অনেকটা এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। রিস জেমস যদি ইনজুর্ড না থাকেন, যদি ফিট থাকেন, আই থিংক রিস জেমস থাকলে তো অবভিয়াসলি রিস জেমসের খেলা উচিত, হি শুড স্টার্ট, মানে হি ইজ দ্য বেস্ট ফুল ব্যাক টু বি অনেস্ট, মানে কাইন্ড অফ বেস্ট ডিফেন্ডার বলা যায় তাকে। আর এর বাইরে মানে স্পেন্সের কথা যদি আমরা দেখছি, যে স্পেন্স তো আসলে ন্যাচারাল রাইট ব্যাক না, এর মধ্যে কনসা খেললেন, কনসা হচ্ছে রেড কার্ড পেয়েছেন, সো ওইটা একটা চিন্তার ব্যাপার। এই ব্যাপারটাতে আসলে টুকেলকে মাথায় রাখতে হবে যে টুকেলের হাতে এটা খুবই একটা বড় চ্যালেঞ্জ, বাট হল্যান্ড উইল স্কোর। এখন তো মনে হচ্ছে হল্যান্ড খেললেই গোল করবে, এরকম হল্যান্ড মানে এটা তো কমন হয়ে যাচ্ছে আলটিমেটলি ব্যাপারটা, মানে গোল করবে না এরকম হবে না, পুরো ম্যাচে হয়তো তাকে দেখা যাবে না। লাস্ট ম্যাচটাও আমার কাছে আইভরি কোস্টের সাথে ম্যাচটা, যে গোলটা দিলেন সেকেন্ড গোলটা যেটা দিলেন আইভরি কোস্টের সঙ্গে, মানে গোল উনি নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না যে আমি গোলটা দিয়েছি, ব্যাপারটা এরকম। রাইট, আমরা নরওয়ে ইংল্যান্ড ম্যাচ খুব শীঘ্রই দেখে ফেলবো, সো সেটা প্রিভিউ পার্ট উইল বি देयर। আমরা দ্রুত না, আজকে আমরা শো একটু বড়ই করছি, একটু ছোট করে, বিকজ মানে আজকের দিনটা এরকম দিন সচরাচর আসে না আসলে। হ্যাঁ, এখন কালকেও আসতে পারে যদি ইজিপ্ট আর্জেন্টিনাকে বাদ করে দিয়ে টাটা বাই বাই করে দেয়, ওয়ার্ল্ড কাপ শেষ, সেটা তো ওয়ার্ল্ড কাপ শেষ আলটিমেটলি, তখন আর কি বলার থাকবে। কিন্তু আমরা কথা তখন আবার ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তখন বাকি ওয়ার্ল্ড কাপটা দেখবো আমরা, দারুণ হবে ব্যাপারটা। মানে ধরেন হাইপোথেটিক্যালি ব্রাজিল আর্জেন্টিনা বাদ, তারপর দুই দল কারে সাপোর্ট করবে আলটিমেটলি? আমার ধারণা হচ্ছে যে ব্রাজিল মানে এক দল অবশ্যই পর্তুগালে যাবে, এক দল স্পেনে যাবে। আজকে আবার দুইটা থেকে এর মধ্যে পর্তুগালে তো অলরেডি আউট হয়ে যাবে একটা, হ্যাঁ, সো আসলে বাকি থাকতেছে ইংল্যান্ড, হ্যাঁ আই থিংক ফ্রান্স, ইংল্যান্ড এগুলো থেকে মাইগ্রেট আনন্দ ইংল্যান্ড, নো ইংল্যান্ড শেষে আপনাকেও ইংল্যান্ডে যেতে হবে, অনলি হ্যারি কেইন, নো ইংল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অফ ফুটবলীয় আলাপ যেটা আমার গতকালকে মাথায় ঘুরতেছিল, সেটা হচ্ছে যে লোকজন তো ওই যে মানে অফ ফুটবলীয় আলাপের মধ্যে এই যে নরেন্টিনা, জাপানটিনা নিয়ে আসছে, আবার পর্তুজিল আছে। মানে আমি কালকে হঠাৎ করে মানে রেডি হইতে একটা অদ্ভুত জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যে এটা টোটালি অফ ফুটবলীয়, মানে এটা নট লাইক যে আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে একটা জনগোষ্ঠী 2014 সালে বিলুপ্ত হয়ে গেছে, এই জনগোষ্ঠীর এখন অস্তিত্ব নেই। হ্যাঁ, ব্রাহ্মানি, ওই ম্যাচের পরে ওই জনগোষ্ঠীর কারণ হচ্ছে যে এর আগ পর্যন্ত হচ্ছে যে আর্জেন্টিনা 6 এর ওয়ার্ল্ড কাপে জার্মানির কাছে বাদ পড়েছে, 10 এর ওয়ার্ল্ড কাপে জার্মানির কাছে তো ডিজাস্টার 4-0 গোলে হেরেছে, ফাইনালে গিয়েও হেরেছে। কিন্তু ওই যে যেটা হয় বন্ধুর বন্ধু আমার বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু, মানে ব্যাপারটা এরকম, ওই প্লাস মাইনাস ইকুয়েশনে ওইটা আর নাই এখন।